আচ্ছা, একবার ভাবুন তো, আপনি মেকআপের এমন এক জাদুকরের পাল্লায় পড়লেন যার হাতের ছোঁয়ায় সাধারণ এক মেয়েকে আপনার কাছে মনে হলো স্বর্গের অপ্সরা। কিন্তু সমস্যাটা হলো ঠিক তার পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে দেখলেন আপনার স্বপ্নের রানীর আসল রূপ সম্পূর্ণ ভিন্ন, তখন আপনার মনের অবস্থাটা ঠিক কেমন হবে? ঠিক এমনই এক মজার, প্যাঁচালো আর ইমোশনে ভরপুর গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় ছোট্ট সোনুর সাথে। সোনুর মা ছিলেন একজন অসাধারণ মেকআপ আর্টিস্ট। তাদের পাড়ায় মহল্লায় যে কোনো বিয়ে হলে কনেকে সাজানোর জন্য সবাই এক ডাকে সোনুর মাকেই চিনত। ছোট্ট সোনু সবসময় তার মায়ের আঁচল ধরে সেই সব অনুষ্ঠানে যেত। মায়ের জাদুকরি হাতের ছোঁয়ায় কিভাবে সাধারণ একটি মেয়ের চেহারা অসাধারণ হয়ে উঠত তা সে অবাক হয়ে দেখত। সে দেখতে দেখতে কখন যে তার ছোট্ট মনে মেকআপের প্রতি এক অদ্ভুত ভালোবাসা আর নেশা জন্মে গেল সে নিজেও জানে না। এমনকি ছোটবেলায় সে প্রায়ই বায়না করত তাকেও যেন সাজিয়ে দেয়া হয়। মাও ছেলের শখ মেটাতে তাকে মেয়েদের মতো সুন্দর করে সাজিয়ে ছবি তুলতে নিয়ে যেতেন। আর এতে সোনু যে কি ভীষণ খুশি হতো তার বলার মতো না। এভাবেই মায়ের দেখানো পথে হাঁটতে হাঁটতে সোনু বড় হয়ে ওঠে। ছেলের এই ভালোবাসা দেখে তার মা তাকে ছোট্ট একটি পার্লার খুলে দেন। সেই থেকে শুরু বছরের পর বছর কঠোর পরিশ্রমে সোনু সেই ছোট্ট পার্লারকে এক বিশাল প্রতিষ্ঠানে পরিণত করে। শুধু পার্লারই বড় হয়নি, তার নাম ডাকও ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। তাদের এলাকার মহিলারা তো আসতই, আশেপাশের এলাকা থেকেও মহিলারা তার কাছে ছুটে আসতো। আর সোনুর পার্লারে যে একবার পা রাখত সে তার পার্লারে নিয়মিত গ্রাহক হতে বাধ্য হতো। এর কারণ শুধু তার অসাধারণ কাজই নয়, তার ব্যবহারও ছিল মধুর মতো মিষ্টি। সোনু সবার সাথে এমনভাবে কথা বলতো, সবার এত প্রশংসা করত যে কেউই তার উপর মুগ্ধ হয়ে যেত। এই গুণের কারণেই পাড়া মহল্লার সব মহিলারা তাকে ভীষণ ভালোবাসত। কিন্তু এই ভালোবাসাটাই কাল হয়ে দাঁড়ায় তাদের স্বামীর জন্য, কারণ তাদের স্ত্রীরা সারাদিন সোনুর পার্লারে পড়ে থাকত আর ঘরে ফিরে মুখে থাকত শুধু সোনুরই গুণগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে যদি কোনো স্বামী তার স্ত্রীর হাতটাও একটু শক্ত করে ধরত, স্ত্রীরা মুখ ঝামটা দিয়ে বলতো, কি ব্যাপার, তুমি সোনুর মতো আলতো করে ধরতে পারো না? এইসব মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন এলাকার সব স্বামীরা মিলে একজোট হয়। তারা ভাবতে থাকে এই সোনুকে নিয়ে কি করা যায়। কেউ রাগের মাথায় বলে চল ওকে মেরেই ফেলি, কেউ আবার তার পার্লার ভেঙে ফেলার হুমকি দেয়। কিন্তু কোনো পরিকল্পনায় তাদের কাছে ঠিকঠাক মনে হচ্ছিল না। শেষমেশ তারা খলিল নামের এক পেশাদার গুন্ডার শরণাপন্ন হয়। এই খলিল টাকা নিয়ে মানুষের মারার সুপারি নিত। তারা খলিলকে তাদের সমস্যার কথা খুলে বলে এবং কাজটা করার জন্য কিছু টাকা অগ্রিমও দিয়ে দেয়। খলিলও তাদের আশ্বাস দেয় ওর ব্যবস্থা আমি করছি। অন্যদিকে সোনুর পার্লারে তখন প্রতিদিনের মতোই ব্যস্ততা। সোনু সবাইকে হাসি মুখে সার্ভিস দিচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে এক মহিলার দিকে, যার মুখটা দেখেই বোঝা যাচ্ছিল তিনি গভীর চিন্তায় মগ্ন। সোনু তার কাছে গিয়ে নরম সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? মন খারাপ লাগছে কেন? মহিলাটা তখন জানায় যে তার স্বামীর হেয়ার অয়েলের ব্যবসা একদম ভালো যাচ্ছে না, কোম্পানিটি প্রায় ডুবতে বসেছে। এটা শুনেই সোনু হেসে বলে, আরে এটা কোনো সমস্যা হলো নাকি? সে তাকে একটা দুর্দান্ত মার্কেটিং আইডিয়া দেয়। সে বলে, শুনুন, আপনারা আপনাদের তেলের বোতলে আমার ছবি ব্যবহার করুন। আমি তো এখন বেশ পরিচিত, আমার ছবি দেখলে দেখবেন ঝড়ের গতিতে আপনাদের তেল বিক্রি হবে। মহিলাটা তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু এই পাবলিসিটি করার জন্য তো প্রায় 2 লক্ষ টাকা লাগবে। আমাদের কাছে তো এখন এত টাকা নেই। এই কথা শুনে সোনু এক মুহূর্তও দেরি করে না। সে তার ফোন বের করে নিজের অ্যাকাউন্ট থেকে মহিলার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দেয় এবং সে বলে, আপনাদের ব্যবসা যখন আবার লাভের মুখ দেখবে তখন টাকাটা ফেরত দিলেই হবে। মহিলাটি তখন খুশিতে কেঁদেই ফেলে আর সোনুকে মন ভরে দোয়া করতে থাকে। সোনু এমনই ছিল, তার কাছে তার গ্রাহকরা ছিল পরিবারের মতো, যাদের বিপদে সে সব সময় পাশে দাঁড়াতো। ঠিক তখনই পার্লারের রিসেপশনে একটা নতুন নাটক শুরু হয়। সুমি নামের এই মহিলা লাইন ভেঙে সোজা সামনে চলে আসে। রিসেপশনিস্ট সোহেল তাকে লাইনে দাঁড়াতে বললে মহিলাটি এমন একটা ভাব দেখায় যেন সে এদেশের রানী। সে বলে, আমি কে জানিস? আমি এসআই শঙ্করের স্ত্রী। এটা শুনে সোহেল একটু ঘাবড়ে যায় এবং তাকে সোফায় বসতে বলে। সুমি জানায় সে পার্লারের A to Z সব সার্ভিস নিতে চায়। সোহেল যখন তাকে 25,000 টাকা বিলের কথা বলে তখন তো সুমি তেলে বেগুনে জ্বলে ওঠে।
আসে। সে চিৎকার করে বলে, তোর সাহস কত, তুই এসআই শঙ্করের স্ত্রীর কাছে টাকা চাইছিস? সোহেল তখন ভয়ে কাঁপতে কাঁপতে সোনুর কাছে ছুটে যায় আর জানায় যে এসআই শঙ্করের দ্বিতীয় স্ত্রী এসেছে। এই কথা শুনেই সোনুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে সাথে সাথেই এসআই শঙ্করের প্রথম স্ত্রী কমলাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপর সে সুমির কাছে গিয়ে মিষ্টি হেসে বলে, আপনার জন্য বাইরে একজন বিশেষ অতিথি অপেক্ষা করছে। সুমি কিছু না বুঝেই বাইরে যায় আর সেখানে সাক্ষাৎ যমদূতের মতো কমলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে কমলা জানতই না যে তার স্বামীর আরেকজন স্ত্রী আছে। ব্যাস, যা হওয়ার তাই হলো। দুই সতীনে লেগে গেল তুমুল ঝগড়া, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। মুহূর্তের মধ্যেই বাজারের সব লোক সেখানে জড়ো হয়ে যায় তাদের এই কাণ্ড দেখতে। সবাই মজা নিচ্ছিল আর মোবাইলে ভিডিও করছিল, কিন্তু কেউ তাদের থামানোর চেষ্টা করছিল না। অন্যদিকে আমরা সুকেশ নামের এক পুলিশ অফিসারকে দেখি, যার ইন্টারভিউ দেওয়ার সময় বানিয়ে বানিয়ে বড়াই করার বাজে অভ্যাস ছিল। সে নিজেকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করত। ঠিক সেই সময় সেখানে এসআই শঙ্কর এসে হাজির হয় এবং সবার সামনেই সুকেশকে আচ্ছা মতো পেটাতে শুরু করে। কারণ সুকেশ তার আগের এক ইন্টারভিউতে শঙ্করকে নিয়ে বলেছিল যে শঙ্করের বাবা নাকি তাদের বাড়িতে কাজ করত আর তার হাতে পায়ে ধরেই সে শঙ্করের জন্য পুলিশের চাকরিটা জোগাড় করে দিয়েছিল। এই অপমানে শঙ্কর রেগে আগুন হয়েছিল। সে সুকেশকে মারতে মারতে হুমকি দেয়, যদি আর কোনোদিন আমার নামে উল্টাপাল্টা কথা বলছিস তাহলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। ঠিক তখনই শঙ্করের কাছে একটা ফোন আসে আর সে তার দুই স্ত্রীর ঝামেলার কথা জানতে পারে। এই কথা শুনে তার মাথায় যেন বাজ পড়ে। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় সোনুর পার্লারের সামনে। সেখানে গিয়ে সে দেখে তার দুই স্ত্রী একে অপরকে ছিঁড়ে খাচ্ছে। সে অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারে না। সুমি তাকে সাফ জানিয়ে দেয় সে যেন আর কোনোদিন তার বাসায় না আসে। আবার কমলাকে সামলাতে গেলে সেও একই কথা বলে চলে যায়। দুই বউকে হারিয়ে শঙ্কর যখন বুঝতে পারে এই সব কিছুর পেছনে সোনুর হাত আছে, তখন সে রাগে গজরাতে গজরাতে সোনুর দিকে তেড়ে আসে। কিন্তু তখনই সেখানে থাকা সব মহিলারা তাদের ফোনের ক্যামেরা অন করে শঙ্করের দিকে এগিয়ে আসতে থাকে। এই দেখে শঙ্কর ভয় পেয়ে যায় আর সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এবার গল্পের মোড় ঘুরে যায়। আমরা রুস্তম নামের এক যুবককে দেখি। রুস্তম ছিল একজন কসাই এবং তার এলাকার বাজারের সবচেয়ে প্রভাবশালী লোক। সবাই তাকে জমের মতো ভয় পেত, কিন্তু তার মনে ছিল এক গভীর কষ্ট। তার বয়স বেড়ে গেলেও এখনো তার বিয়ে হচ্ছিল না। তার বাবা ছিলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর একনিষ্ঠ ভক্ত। তিনি তার ছেলের নামও রেখেছিলেন চিরঞ্জীবীর এক সিনেমার নামে রুস্তম। আর তিনি পণ করেছিলেন ছেলের জন্য এমন মেয়েই আনবেন যার নাম চিরঞ্জীবীর কোনো সিনেমার নামের সাথে মেলে। এই অদ্ভুত শর্তের কারণে ঘটক প্রায় 100-র বেশি মেয়ে দেখালেও কাউকেই তার পছন্দ হয়নি। এদিকে রুস্তম তার দোকানে সাথী নামের এক লোককে ধরে এনেছে, কারণ সে আগের দিন তার বাবাকে অপমান করেছিল। রুস্তম যখন তাকে শাস্তি দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার ভাই মেয়ের খবর নিয়ে আসে। রুস্তম তখন সাথীকে বলে, যদি আমার ভাই কোনো ভালো খবর নিয়ে আসে তোকে ছেড়ে দেব, আর যদি খারাপ খবর আনে তাহলে তোর অবস্থাও ওই খাঁচার ছাগলগুলোর মতো হবে। কিন্তু তার ভাই এসে জানায় আজও কোনো মেয়ে ঠিক হয়নি। এটা শুনে রুস্তমের মনটা দুঃখে ভরে যায় আর সে রাগের মাথায় সাথীকে ছাগলের খাঁচায় বন্দি করে রাখে। অন্যদিকে দুই বউকে হারিয়ে এসআই শঙ্কর বাড়ি বসে মনের দুঃখে মদ গিলছিল। তখনই খলিল তার কাছে আসে এবং বলে, স্যার, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। এক সোনুর জন্য আপনার জীবনটা তছনছ হয়ে গেল। আপনি যদি একবার হুকুম করেন তাহলে আমি ওর 12টা বাজিয়ে দেব। শঙ্কর তখন রাগে কাঁপতে কাঁপতে বলে, সোনু আমার দুর্বল জায়গায় আঘাত করেছে, আমি ওর শক্তির জায়গায় আঘাত করব। একজন বিউটিশিয়ানের সবচেয়ে বড় শক্তি হলো তার হাতের আঙুল। তুই ওর আঙুলগুলো কেটে আমার কাছে নিয়ে আয়। এই কাজের জন্য শঙ্কর খলিলকে মোটা অঙ্কের টাকাও দেয়। আর এই পুরো ঘটনাটা ছদ্মবেশে লুকিয়ে দেখছিল সুকেশ, যে কিনা শঙ্করের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সেই রাতেই সোনু তার পার্লার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় সে একটি মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে গাড়ি থামিয়ে মেয়েটির কাছে যেতে যাবে, ঠিক তখনই তার সামনে খলিল তার দলবল নিয়ে হাজির হয়। খলিল আর তার গুন্ডারা সোনুর উপর আক্রমণ করে, কিন্তু সোনুর পুরো মনোযোগ ছিল ওই মেয়েটির দিকে। তাকে বিরক্ত করায় সোনু এতটাই রেগে যায় যে খলিল আর তার গুন্ডাদের আচ্ছা মতো ধোলাই দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে মেয়েটির কাছে যায় এবং তার নাম জেনে নেয়। মেয়েটির নাম ছিল জেনি। পরদিন সকালেই সোনু জেনির ব্যাপারে সব তথ্য জোগাড় করে ফেলে।
সে জানতে পারে জেনি একটা লেডিস জিমের ইনস্ট্রাক্টর। সোনু সাথে সাথেই সে জিমে গিয়ে হাজির হয়। সে জেনিকে বলে যে সেও জিমে ভর্তি হতে চায়। জেনি তাকে সাফ জানিয়ে দেয় এটা সম্ভব না, কিন্তু সোনু তো নাসর বান্দা। সে ম্যানেজারের সাথে কথা বলে জিমে ভর্তি হয়ে যায়। জেনি তাকে শায়েস্তা করার জন্য কঠিন কঠিন ব্যায়াম করতে দেয়, কিন্তু সোনু হাসি মুখে সবকিছু করে ফেলে। এতে জেনি তার উপর আরো মুগ্ধ হয়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব, তারপর ভালোবাসা গড়ে ওঠে এবং তারা ডেট করতে শুরু করে। একদিন সোনু জেনিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে তার বাইকে করে আব্দুল চাচার সাথে দেখা করতে নিয়ে যায়। আব্দুল চাচা ছিলেন সোনুর বাবার মতো। সোনু চাচাকে জানায় যে সে জেনিকে ভালোবাসে। তারা যখন সেখান থেকে ফিরছিল ঠিক তখনই শঙ্কর তাদের পথ আটকায়। শঙ্কর সোনুর সামনে জেনিকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। সে বলে, তুই যদি তোর গার্লফ্রেন্ডকে এক রাতের জন্য আমার কাছে পাঠাস তাহলে আমি তোকে ছেড়ে দেব। এই নোংরা কথা শুনে সোনুর কিছু বলার আগেই আব্দুল চাচা এগিয়ে আসেন এবং শঙ্করকে থামানোর চেষ্টা করেন, কিন্তু শঙ্কর রাগের মাথায় আব্দুল চাচাকে এক ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখেই সোনুর মাথায় রক্ত চড়ে যায়। সে শঙ্করকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। আর মহল্লার সবাই যখন দেখে যে শঙ্কর তাদের প্রিয় আব্দুল চাচার গায়ে হাত তুলেছে, তখন সবাই মিলে শঙ্করকে গণধোলাই দেয়। এই ঘটনার পর শঙ্করকে হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানে সুকেশ ডাক্তার সেজে গিয়ে তাকে একটা বড় ইনজেকশন দিয়ে আসে। প্রতিশোধের আগুন তার মনেও জ্বলছিল। অন্যদিকে খলিল এবার রুস্তমের কাছে যায়। সে রুস্তমকে সোনুর কথা বলে এবং জানায় যে এই সোনুর জন্যই এলাকার সব স্বামীদের পকেট খালি হচ্ছে। রুস্তম যখন সোনুর ছবি দেখে তখন তার মনে হয় এই ছেলেই পারবে তার কোণে খুঁজে দিতে। সে তার লোকদেরকে সোনুর পার্লারে পাঠায় এবং সেখান থেকে সব অবিবাহিত মেয়েদের তুলে আনতে বলে। সোনুর পার্লারে তখন এক মহিলা তার শ্যামবর্ণ মেয়েকে নিয়ে এসেছে, কারণ সেদিন তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। সে সোনুকে অনুরোধ করে তার মেয়েকে এমনভাবে সাজিয়ে দিতে যাতে ছেলেপক্ষ তাকে দেখেই পাগল হয়ে যায়। সোনু অনেক পরিশ্রম করে মেয়েটির মেকওভার করে। ঠিক সেই সময়ে রুস্তমের লোকেরা পার্লারে হানা দেয় এবং সব মেয়েদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সোনু তখন রেগে গিয়ে তাদের সবাইকে মেরে পার্লার থেকে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই সোনুর সাজানো সেই মেয়েটি যখন পার্লার থেকে বেরিয়ে আসে তখন তার নিজের মাও তাকে চিনতে পারে না। মেয়েটিকে এতটাই সুন্দর আর ফর্সা লাগছিল যে সবাই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রুস্তম সেখানে আসে। সে সোনুকে মারার জন্য এসেছিল, কিন্তু পার্লারে ঢুকতেই তার সাথে সেই সাজানো মেয়েটির ধাক্কা লাগে। মেয়েটির চেহারা দেখে রুস্তমের পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। এ তো কোনো সাধারণ মেয়ে নয়, যেন আকাশ থেকে নেমে আসা কোনো অপ্সরা। রুস্তম সাথে সাথেই তার প্রেমে পড়ে যায়। এরপর রুস্তম তার বাবা মাকে নিয়ে সেই মেয়েটির বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। মেয়েটির নাম ছিল সুন্দরী, যা কিনা রুস্তমের বাবার শর্ত পূরণ করে দেয়, কারণ এটিও চিরঞ্জীবীর একটি সিনেমার নাম। ব্যাস, আর কি চাই। ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরদিন সকালে যখন সুন্দরী গোসল করে তার আসল রূপে সামনে আসে তখন রুস্তমের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রুস্তম তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কাকে ভালোবেসেছিল আর কাকে বিয়ে করে ঘরে এনেছে। রাগের মাথায় সুন্দরীকে চড় মারে এবং এর সব দোষ সোনুর ঘাড়ে চাপায়। সে তার গুন্ডাদের পাঠিয়ে সোনুর পার্লার ভেঙে চুরমার করে দেয়। সোনু যখন তার পার্লারে ফিরে আসে তখন সে দেখে তার স্বপ্নের পার্লার, তার মায়ের দেওয়া শেষ স্মৃতিচিহ্ন এক ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তার দুঃখ আর হতাশায় মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই সে টিভিতে খবর দেখে যে তার ছবি দেওয়া সেই তেল খেয়ে এক মন্ত্রী সহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছে এবং পুলিশ তাকে খুঁজছে। আসলে শঙ্করই সেই তেল কোম্পানির মালিককে দিয়ে সোনুকে ফাঁসিয়েছিল। একদিকে রুস্তমের ভয়, অন্যদিকে পুলিশের তাড়া। সোনুর জীবনটা যেন নরক হয়ে যায়। সে আব্দুল চাচার দোকানে গিয়ে লুকিয়ে থাকে। তখন তার মাথায় এক বুদ্ধি আসে। সেভাবে মানুষ তো সোনুকে খুঁজছে, যদি সোনুই না থাকে তাহলে ধরবে কাকে? আর তখনই সে সিদ্ধান্ত নেয় সে সোনু থেকে হয়ে যাবে লায়লা। লায়লা সেজে সোনু সেই একই জায়গায় একটা নতুন পার্লার খোলে। রুস্তম যখন সেই নতুন পার্লারও ভাঙতে আসে তখন সে লায়লাকে দেখে আবারও ফিদা হয়ে যায়। লায়লা অর্থাৎ সোনু তার সাথে এমনভাবে ফ্লার্ট করতে শুরু করে যে রুস্তম তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। এমনকি এসআই শঙ্করও লায়লার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। শুরু হয় এক নতুন
খেলা। লায়লা একদিকে রুস্তমকে সামলায়, অন্যদিকে শঙ্করকে। সে রুস্তমকে বিশ্বাস করায় যে সোনু তার টাকা নিয়ে পালিয়ে গেছে, আবার শঙ্করকে বলে যে সে সোনুকে ধরিয়ে দেবে। এভাবেই সে দুজনের সাথেই নাটক করতে থাকে। রুস্তম তো লায়লাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। এক রাতে রুস্তম লায়লাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে শঙ্কর এসে হাজির হয়। লায়লাকে নিয়ে দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। লায়লা আমার, না লায়লা আমার বলে তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে লায়লার পরচুলা খুলে যায় এবং তার আসল রূপ অর্থাৎ সোনুর চেহারা সবার সামনে চলে আসে। রুস্তম আর শঙ্কর তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। তাদের পায়ের তলার মাটি যেন সরে যায়। এতদিন ধরে তারা একটা সেলের পেছনে ঘুরেছে। তাদের দুজনের জীবনই যেন এই সোনুর জন্য একটা সমস্যা হয়ে গেল। ঠিক তখনই সেখানে পুলিশ এসে সোনুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রুস্তম মন ভাঙা অবস্থায় বাড়ি ফেরে এবং দুঃখে অপমানে আত্মহত্যা করতে যায়, কিন্তু সুন্দরী তাকে আটকায় এবং ঠিক তখনই সে বমি করে ফেলে। সবাই বুঝতে পারে যে সুন্দরী গর্ভবতী। রুস্তমের মা তাকে বোঝায়, বাবা, বাইরের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যই আসল, আর সুন্দরীর মনটা সোনার মতো খাঁটি। রুস্তম তখন তার ভুল বুঝতে পারে এবং সুন্দরীকেই মন থেকে স্ত্রী হিসাবে মেনে নেয়। অন্যদিকে আদালতে সোনুর বিচার চলছিল। এলাকার সব মহিলারা তার পক্ষে কথা বলছিল, কিন্তু স্বামীরা তার শাস্তির দাবি জানাচ্ছিল। ঠিক তখনই সেখানে সুকেশ উকিল হিসাবে হাজির হয়। সে জানায় শঙ্কর তাকে মারার পর থেকে সে শঙ্করের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করেছে। সে আদালতে সব প্রমাণ জমা দেয়। সেখানে শঙ্করের সব কুকীর্তি এবং সোনুকে ফাঁসানোর ষড়যন্ত্র ধরা পড়ে যায়। আদালত সোনুকে নির্দোষ প্রমাণ করে এবং শঙ্করকে তার কুকর্মের জন্য শাস্তি দেয়। গল্পের শেষে দেখা যায় রুস্তম আর সুন্দরীর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। তারা যখন বাচ্চাটিকে রুস্তমের বাবার কোলে দেয়, তখন তিনি খুশিতে প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে উঠে দাঁড়ান। সবাই একসাথে খুব সুখে দিন কাটাতে থাকে। আর এই আনন্দঘন মুহূর্তের সাথে সাথেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে মানুষের বাইরের রূপটাই সব নয়, আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার মনের ভেতর, তার ভালোবাসার মধ্যে। এই তো ছিল আজকের গল্প। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু নতুন নতুন মুভির গল্প আসে। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।